মোশাররফ হোসেন নাদিয়াকে নিয়ে ডাক্তার দেখাতে গেলেন, কিন্তু এখনও বাড়ি ফিরেননি। নিবিড় সেই সুযোগটা কাজে লাগিয়ে নাদিয়ার রুমে গেল। রিশাদ অধরাকে ঘুম পাড়িয়ে উঠে দাঁড়াতেই দেখে নিবিড় দরজায় পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। তুমি? ইয়েস। নিবিড় ভিতরে এসে দাঁড়িয়ে অধরার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে, তোমার লড়াই তো আমার সাথে, তাহলে এর মাঝে জুহিকে টানছো কেন? রিশাদ একটু অবাক হলো। নিবিড়ের শান্ত গলায় কথাটা শুনে রিশাদ তীক্ষ্ণ চোখে তাকিয়ে, হঠাৎ এতটা শান্ত? আমি আনসার পাইনি। রিশাদ কিছু বলল না। নিবিড় আবার বলল, তোমার বাচ্চাটাকে দেখো, কত সুন্দর করে ঘুমিয়ে আছে, নিষ্পাপ চেহারা। ওর দিকে তাকিয়েই তো সব ভুলে যেতে পারো। আমি মানছি একটা সময় প্রিয়তার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল, তুমি অপেক্ষা করতে পারোনি, তাই হয়নি। কিন্তু আমার বোনটার তো কোনো দোষ ছিল না। তুমি যদি প্রিয়তাকে ভালোই বাসতে তাহলে ওর জন্য অপেক্ষা করতে পারতে। তার জন্য আজ আমার এত যন্ত্রণা ভোগ করতে হতো না। প্রিয়তা আর কখনো সুস্থ হবে না, ওই এমনি থেকে যাবে। রিশাদ একটু দ্বিধা গলায় বলল, মানে? আজ ডাক্তার আমায় বলেছে ও আর কখনো সুস্থ হবে না, ওর পুরনো স্মৃতিও মনে পড়বে না। রিশাদ মনে মনে খুশি হলেও গম্ভীর মুখে দাঁড়িয়েছিল নিবিড়ের দিকে তাকিয়ে। নিবিড় আবার বলল, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, শুধু আমার বোনের দিকে তাকিয়ে। আমি চাই বোন আর অধরাকে নিয়ে ভালোভাবে জীবনযাপন করো। প্রিয়তা যেহেতু এই বাড়ির বউ হয়েই গেছে, তাহলে পুরনো কথা ভুলে যাও। রিশাদ অবাক হয়ে রইল নিবিড়ের আচরণ দেখে। খুব শান্ত গলায় কথাগুলো বলছে সে, তোমাকে 50 লক্ষ টাকার হিসেব দিতে হবে না। ফ্ল্যাট কিনেছো ভালো কথা, কোনো একদিন বোনকে নিয়ে সেখানেই থাকবে। আমি অধরাকে আমার বিজনেসের 10% দেব, তাতে তো আর অসুবিধা থাকছে না। নিবিড় কথাগুলো বলে অধরার কাছে গিয়ে ওর কপালে একটা চুমু দিয়ে চলে গেল। রুমে এসে প্রিয়তাকে পায়চারি করতে দেখে, কি হয়েছে? জেরির মতো এমন দৌড়াদৌড়ি করছো কেন? কি, আমাকে দেখে আপনার জেরি মনে হয়? তা না তো কি, সারাদিনে তো জেরির মতো দৌড়াদৌড়িতেই থাকো। ওকে, তাহলে আপনি টম। আপনি যদি টম হন, আমার জেরি হতে আপত্তি নেই। নিবিড় প্রিয়তার কথা শুনে মুচকি হেসে শার্ট খুলে রাখতে প্রিয়তার দৌড়ে এসে জড়িয়ে, এতক্ষণ কোথায় ছিলেন? মেডিসিনের একটুখানি ডোজ দিতে গেছি। কাল তুমি পুরোটা ডোজ বানিয়ে দিবে। এইবার ছাড়ো, আমার এইভাবে সুরসুরে লাগছে। তাই? তাহলে ছাড়বো না। কেউ এসে পড়বে বুড়ি, ছাড়ো। সারা জীবন শুনে এসেছি মেয়েরা এইসব কথা বলে, এখন দেখি দিন দিন পাল্টেছে। অবশ্য দেশটাই তো এখন ডিজিটাল। নিবিড় একটু চোখে মুখে হাসি ফুটিয়ে, বাবা এসেছে, হয়তো নিচে দেখা করে আসি। আমি জানি বাবা এখনো আসেনি। আপনি পালাতে চাইছেন। আমি কি চোর? বেশি কিছু মানে? আপনি প্রিয়তার সব কিছু নিয়ে গেছেন, এখন সাধু সাজা হচ্ছে। নিবিড় প্রিয়তাকে কুলে উঠে, তাই? আমি তো জোর করে কিছু করিনি, দুজনের সম্মতিতেই হয়েছে। কোলে উঠালেন কেন? পড়ে যাব তো। আমি কি তোমায় নতুন করে কোলে নিয়েছি? না। তাহলে? আমি জানি আপনি আমায় কেন কোলে নিয়েছেন। কেন? আদর করতে চান তাই? নিবিড় প্রিয়তার চোখের দিকে তাকিয়ে মুচকি এসে, লোকে বলে মেয়েদের বিয়ের পরে নাকি লজ্জা থাকে না, এখন দেখে তো তাই মনে হচ্ছে। প্রিয়তা ভারী গলায় বলল, কি করেছি আমি? নিবিড় প্রিয়তাকে খাটে এনে শুয়ে প্রিয়তার গালে নিজের ঠোঁট লাগিয়ে ভারী নিঃশ্বাসে বলল, এই যে আগে আদর করতে বললে লজ্জায় তুমি লাল হয়ে যেতে, আর এখন নিজেই আদরের কথা বলছো। প্রিয়তা নিবিড়ের আদর মাখা স্পর্শ পেয়ে ভারী নিঃশ্বাসের সাথে বলল, কেউ চলে আসবে তো? নিবিড় গম্ভীর গলায় বলল, কেউ আসবে না এখন। আমার ভয় করছে। কেন? এই যে কেউ এসে দেখলে সব প্ল্যান শেষ। নিবিড় প্রিয়তার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে উঠে গিয়ে দরজা আটকাতে গিয়ে দরজা একটু ভেজে দিতে জুহি দৌড়ে এসে নিবিড়কে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। নিবিড় দরজা থেকে হাত ছাড়িয়ে জুহিকে জড়িয়ে হতভম্ব হয়ে আছে। প্রিয়তা তাড়াতাড়ি উঠে বসে ওড়নাটা খুঁজে নিয়ে অবাক চোখে তাকিয়ে আছে। জুহির কান্নার শব্দ একটু কমে আসতে নিবিড় জুহিকে বুক থেকে ছাড়িয়ে সামনে আসা চুলগুলো কানে গুঁজে দিয়ে, কি হয়েছে তোর? জুহি ডানে বামে মাথা নাড়িয়ে নিজের চোখ মুছে, কিছু হয়নি ভাইয়া। তাহলে কাঁদছিস কেন? বিকেলের ঘটনার জন্য? জুহি আবার মাথা নাড়ল, না। তাহলে? ভাইয়া,
রিশাদ ভাইয়া বলে, আমি নাকি তোমার সৎ বোন, এই জন্যই তুমি আমার বিয়েটা ভেঙে দিলে। নিবিড় কথাটা শুনে রাগ উঠল, নিজেকে সংযত করার চেষ্টা করছে। ভাইয়া ও যাই বলুক না কেন, আমি তো জানি আমার ভাইয়া আমায় কতটা ভালোবাসে। আমি বিয়ের জন্য কাঁদছি না, কাঁদছি তোমার নামে এই কথাটা বললো কি করে। আমার ভাইয়া কখনো নিজের কথা ভাবেনি, সবসময় আমাদের কথাই ভেবেছে। আর সে জায়গায় ও বলে আমি নাকি তোমার সৎ বোন। কথাটা বলে জুহি আবার কান্না করছে। নিবিড় জুহিকে বুকে নিয়ে, দূর পাগলি, কে কি বললো না বললো সেটা নিয়ে তুই ভাবিস না। রাস্তার লোক সবসময় রাস্তাতেই থাকে, এদেরকে উঠিয়ে এনে বাড়িতে জায়গা দেওয়াটা সবচেয়ে বড় ভুল। আজ রাতটা শুধু ওয়েট কর, কাল থেকে নতুন দিন শুরু হবে আমাদের জন্য। জুহি সোজা হয়ে দাঁড়িয়ে চোখ মুখ মুছে, ভাবি নাকি আর সুস্থ হবে না। রিশাদ বলেছে, নিবিড় মুচকি এসে, জ্বরটা কেটে যাক, তারপর দেখবি তোর ভাবি একদম সুস্থ। বাবা এসেছে? না, এখনই এসে পড়বে। আচ্ছা ভাইয়া, আপু এই রিশাদ ভাইয়াকে কীভাবে সহ্য করে? আমরা এখন যেভাবে করি, তবে আপুর ব্যাপারটা উল্টো, কারণ সে তাকে বিশ্বাস করে। জুহির প্রিয়তার দিকে চোখ পড়তে এগিয়ে এসে প্রিয়তার সামনে বসে, ভাবি তুমি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না, জানো আমার খুব খারাপ লাগে। প্রিয়তার প্রশ্নবোধক চাহনিতেই জুহি বলল, কাল আর আমার রেজাল্ট দিছে, সবচেয়ে যার বেশি খুশি হওয়ার কথা ছিল সেই তুমিই অসুস্থ। সবাই বলে তুমি নাকি এখন বাচ্চাদের মতো, কিচ্ছু বুঝো না। প্রিয়তা নিচের দিকে তাকিয়ে আছে, ইচ্ছে করছে জুহিকে জড়িয়ে ধরতে, একটু আদর করতে ইচ্ছে করছে। কতদিন ওকে আদর করা হয় না, ওর খেয়াল রাখা হয় না। মেয়েটা আমায় বড্ড ভালোবাসে। কথাগুলো ভেবে প্রিয়তা আর চোখে তাকালো। সালমা বেগমের ডাক শুনে জুহি আর নিবিড় নিচে নেমে গেল। মোশাররফ হোসেন এসেছে, নাদিয়া এসে সোফায় বসে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ভাগ্যিস ডাক্তার দেখিয়েছে, না হলে হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা বেশি ছিল। ডাক্তার তারপরে আশ্বস্ত করতে পারছেন না, বলেছে যে কোনো সময় কোনো অঘটন ঘটে যেতে পারে। নিবিড় মোশাররফ হোসেনের পাশে বসে একটা হাত নিজের হাতে রেখে, বাবা আপনি এতটাই অসুস্থ বোধ করছেন কিন্তু আমাকে কিছু জানালেন না। আমার মনে হচ্ছে আমি আমার ফ্যামিলি থেকে আলাদা হয়ে যাচ্ছি। মোশাররফ হোসেন ছেলের কাঁধে হাত রেখে, তুই ছাড়া আমাদের কে আছে বল? তুই সারাদিন কত ব্যস্ত থাকিস, অফিস, মিটিং, তারপর প্রিয়তাও অসুস্থ, তাই তোকে ছাড় দিতে চাই না। নিবিড় বাবাকে জড়িয়ে মনে মনে ভাবছে, বাবা আমায় ক্ষমা করে দিন, প্রিয়তা খানিকটা অসুস্থ জেনেও আপনাকে বলতে পারছি না। প্লিজ বাবা আমায় ক্ষমা করে দিও। তুই আমায় নিয়ে চিন্তা করছিস তাই না? তাই তো, চিন্তা করিস না, আমি সুস্থই আছি। নিবিড় কথাটা শুনে, কাল আমি ডাক্তারকে ফোন দিব, আপনি এখন নিয়মিত ডাক্তারের অবজারভেশনে থাকবেন। কথাটা বলে নিবিড় উপরে চলে গেল। সকালে ঘুম থেকে উঠে নিবিড় মাহিদকে ফোন দিয়েছে, অফিসে যাবে না, আর দুপুরের খাবার যেন তাদের বাড়ি এসেই খায়। মাহিদও ফোন রেখে নিজের কাজে মন দিল। নিবিড় ফ্রেশ হয়ে প্রিয়তার জন্য নাস্তা বানিয়েছে নিজের হাতে। ভেজিটেবল স্যুপ আর এক গ্লাস দুধ নিয়ে রুমে এসে, রাতে যা শিখিয়েছি মনে আছে? প্রিয়তা চুল ঠিক করে, আছে। ট্রের দিকে চোখ পড়তে, আপনি এগুলো আজ আবার বানিয়েছেন? আমি কিন্তু খাবো না। কেন? আজকের দিনটাই শুধু খাও, কাল থেকে খেতে হবে না। প্রিয়তা কিছু বলল না, উঠে নিবিড়ের গাড়ির দুই পাশে হাত দিয়ে জড়িয়ে ধরে, আপনি বিষ এনে দিলেও হাসি মুখে খেতে পারি, কিন্তু তার জন্য শুধু আপনি আপনার ভালোবাসাটা দিলেই হবে। নিবিড় ঘাট থেকে হাত ছাড়ি, বেশ কথা শিখেছ, তাড়াতাড়ি খেয়ে নাও। কথাটা বলে নিবিড় অফিসের একটা ফাইল হাতে নিয়ে খুলেও দেখছে। কাল রাতে আপনি আমাকে আপনার বুকে ঘুমাতে দিলেন না কেন? প্রিয়তার কথাটা শুনে নিবিড় পিছনে ফিরে, আমি তোমাকে এইভাবে চাই না। প্রিয়তা কাঁদো কাঁদো গলায়, আপনি আমাকে চান না মানে এটা কি? নিবিড় ফাইলটা খাটে রেখে প্রিয়তার কাছে এসে, চাই না মানে তুমি বুঝতে পারো না? সব ঝামেলা মিটিয়ে আমি তোমাকে নিজের করে নেব, এর আগে না। কথাটা শুনে প্রিয়তা আর কিছু বলল না। সকালে ডাক্তার শারমিন এসে রিশাদের সামনেই বলে দিয়েছে প্রিয়তা আর কখনোই সুস্থ হবে না, যদিও হয় সময়ের ব্যাপার। শারমিন কথাগুলো বলে যাওয়ার পর থেকে রিশাদ মনে মনে উৎফুল্ল হয়ে পড়েছে। নিবিড়ও কায়দা করে বাড়ি থেকে বেরিয়ে গেল মিটিংয়ের নাম করে। রিশাদ প্রিয়তার রুমে আসতে প্রিয়তা রিশাদকে দেখে, তুমি এসেছ? এতক্ষণ কই ছিলে? রিশাদ হাসি মুখে কিছুক্ষণ তাকিয়ে থাকে, আমি তো তোমার কাছেই আছি, কিন্তু ওরা তো আমায় আসতে দেয় না। প্রিয়তা করুণ গলায় বলল, কারা আসতে দেয় না? ওরা জানে না আমি তোমায় ছাড়া থাকতে পারি না। ওই যে নিবিড়,
যে তোমাকে সারাক্ষণ আমার কাছ থেকে দূরে রাখতে চায়? হ্যাঁ, তুমি ঠিক বলেছ, কিন্তু আমি তো এখানে থাকতে চাই না। আমিও তো চাই না। তাহলে আছো কেন? তুমি এখানে পড়ে আছো, তাই তো আমিও যাই না। ও, আমি যাব। রিশাদ চমকে উঠো। কোথায় যাবে? তোমার সাথে। আমি তোমার সাথে যাব। সত্যি তুমি আমার সাথে যাবে? হ্যাঁ, আমি যাব। কিন্তু ওই নিবিড় যদি যেতে না দেয়? কেন দিবে না? বলো, কেন দিবে না? আরে আস্তে আস্তে, এইভাবে চেঁচালে সবাই এসে পড়বে, পরে আমাদের আর যাওয়া হবে না। প্রিয়তা ঠোঁটে আঙ্গুল দিয়ে হিস, ওরা জেনে যাবে বলেই খিলখিল করে হাসতে লাগলো। প্রিয়তা হাসি থামিয়ে গম্ভীর মুখে বলল, ওই ডাইনি তোমায় যেতে দিবে? না দিলে জোর করে যাব। শুনো, বিকেলে আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। তুমি কাউকে কিছু বলবে না, ঠিক আছে? না, আমরা ওই ডাইনিকে বলে যাব। না প্রিয়তা, ওকে বলা যাবে না। তাহলে আমি যাব না। তুমি ওকে না বললে আমি যাব না। ওকে বলবে তুমি আমার সাথে থাকতে চাও। আমি আর তুমি আজ থেকে একসাথে থাকবো। কি বলবে তো? রিশাদ আনন্দে এতটাই উন্মাদ হয়ে গেছে, প্রিয়তার সুস্থভাবে আচরণগুলোকেও তার অসুস্থ মনে হচ্ছে। প্রিয়তাকে পাওয়ার লোভে যেন তাকে গ্রাস করে নিয়েছে। প্রিয়তার হাতে নিয়ে চুমুখে, আমি এখনই সব বলছি। আজ থেকে তুমি আর আমি একসাথেই থাকবো। আমি কাউকেই ভয় পাই না। তুমি আমার পাশে থাকলে আমি সব করতে পারবো। রিশাদ আর এক মুহূর্তের জন্য দাঁড়ালো না, তড়িঘড়ি করে রুমে চলে গেল। নাদিয়া, নাদিয়া, কোথায় তুমি? প্রিয়তা নিবিড়কে ফোন দিয়ে সব বলতে নিবিড় বাড়ির ভিতরে ঢুকে ড্রয়িং রুমে অপেক্ষা করছে। নাদিয়া রিশাদের ডাক শুনে নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না, কারণ রিশাদ তাকে কখনোই নাদু ছাড়া নাদিয়া বলে ডাকেনি। বিয়ের পর এই প্রথম তাকে নাদিয়া বলছে। নাদিয়ার কাছে রিশাদের এই ডাকটা শুনে মনের ভিতর ডিপ ডিপ শব্দ করছে অজানা ভয়ের। নাদিয়া অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রিশাদের দিকে। নাদিয়া, আমি তোমার সাথে আর থাকতে চাই না। নাদিয়া বিস্ময়কর চোখে তাকিয়ে, মানে খুব সোজা। তোমার সাথে আমি আমার পুরোটা জীবনকে বয়ে নিতে পারবো না। নাদিয়া করুণ গলায় বলল, আমার অপরাধ? নাদিয়া, আসলে আমি তোমাকে এতদিন মিথ্যা বলেই আসছি, কিন্তু আজ আর পারছি না। হ্যাঁ, তোমাকে আমি ভালোবেসেছি, কিন্তু সেটা ক্ষণিকের ছিল। প্রিয়তাকে আমি তোমারও আগে থেকে ভালোবাসি। এই বাড়িতে এসে যখন নতুন করে প্রিয়তাকে দেখলাম, তখন কেন জানি আমার অস্তিত্বের পুরোটা জুড়েই ও আবারও মিশে গেছে। সেদিন আমি তোমায় মিথ্যে বলেছিলাম, তোমাদের কাছে ওকে খারাপ বানানোর জন্য। আমি ভেবেছিলাম ওকে এই বাড়ি থেকে বের করে দিলে আমি ওকে ফিরে পাবো, কিন্তু নিবিড় ওকে এই বাড়িতে ফিরিয়ে এনে আমার সব প্ল্যান নষ্ট করে দিয়েছে। প্রিয়তার যে বাচ্চা, ওটাও সেদিন আমার ভুলের কারণে মিসক্যারেজ হয়েছে। ওর হাত ধরতে গিয়েছিলাম, কিন্তু ও নিজেকে সামলাতে পারেনি, পা পিছলে পড়ে গিয়েছে। তোমার ভাই কিন্তু সবটা জানে। ও আমায় কাল রাতে ক্ষমা করে দিয়েছে। এখন তুমিও আমায় ক্ষমা করে দাও। নাদিয়া ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে। রিশাদের এক কদমে বলা কথাগুলো কানে বারবার রিপিটেড হচ্ছে। হালকা চোখের পাতা ফেললে পানিগুলো গড়িয়ে নিচে পড়বে, কিন্তু নাদিয়া পলকহীনভাবেই তাকিয়ে রিশাদকে দেখছে। বুকের ভিতর সমুদ্রের ঢেউয়ের মতো উতাল ফাতাল করছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, তবুও রিশাদের কথাগুলো যে তাকে শুনতেই হবে। কার সাথে এতটা বছর নিঃসন্দেহে কাটিয়েছে। মানুষকে কি অন্ধবিশ্বাস করাটা সবচেয়ে বড় ভুল? রিশাদ কিছুটা সময় নিয়ে আবার বলল, আমি জানি আমার এই কথাগুলো তুমি সহজে মেনে নিতে পারছো না, কিন্তু এটাই সত্যি নাদু। আমি প্রিয়তাকেই ভালোবাসি। ওর জন্য আমি সব করতে পারি, সব। জানো, আজ প্রিয়তা আমার সাথে যেতে রাজি হয়েছে। আজ আমি সত্যি অনেক খুশি। তুমি অদরাকে নিয়ে চিন্তা করো না। তোমার ভাই তো আছেই। তোমার ভাই তো বন্ধুর জন্য সব বিলিয়েই রেখেছে। কথাগুলো শুনে নাদিয়া দপাস করে নিচে পড়ে বসে পড়ল। রিশাদ উঠে ঠায় দাঁড়িয়ে আছে। নাদু, আমি একটা ফ্ল্যাট কিনেছি। আমি আর প্রিয়তা সেখানেই থাকবো। আর আমি ভাবছি কালই আমরা বিয়ে করবো না কেন বলো? ও কখনোই সুস্থ হবে না। এখন থেকে তো আমাকেই দেখতে হবে, তাই না? কথাটা শুনে না দিয়ে কানে হাত দিয়ে, আমি আর শুনতে পারছি না। চুপ করো তুমি।
প্লিজ চুপ করো। নাদিয়ার শ্বাসকষ্ট হচ্ছে দেখে রিশাদ এগিয়ে গিয়ে ধরতে নাদিয়া হাত উঠিয়ে রিশাদকে থামতে বলে। হাঁপাতে হাঁপাতে, আমাকে স্পর্শ করার চেষ্টা করবে না। তোমার মতো লোকের ছোঁয়া আমি চাই না। তুমি একটা খুনি। কি করলে পারলে আমার ভাই তোমাকে এত কিছু জেনেও ক্ষমা করতে? নাদিয়ার শ্বাসকষ্ট আরও বেড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছে না, দম বন্ধ হয়ে আসছে। তারপরে রিশাদকে বলল, আমাকে কেন ঠকালে? আমার মেয়েটার কথা একবারও ভাবলে না? প্রিয়তাই তোমার সব হয়ে গেল? রিশাদ নাদিয়ার অবস্থা দেখে কাঁধ ধরে ওঠাতে চেষ্টা করছে। নাদিয়া রিশাদের হাত ঝাড়ি দিয়ে ফেলে চেঁচিয়ে বলল, ছাড়ো আমাকে, আমার কাছে একদম আসার চেষ্টা করবে না। নিবিড় নাদিয়ার চিৎকার শুনে দৌড়ে উপরে গেল। নাদিয়ার অবস্থা দেখে তড়িতভাবে এসে নাদিয়াকে বুকের সাথে নিয়ে, কি করেছো তুমি এটা? তোমাকে আমি বারণ করেছিলাম আমার বোনকে এসব না বলতে। বাড়ির সবাই এসে উপস্থিত হতে রিশাদ হকচকিয়ে গেল। সবাই প্রশ্ন করছে কি হয়েছে। রিশাদ কিছু বলছে না, চুপ হয়ে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। নিবিড় জুহিকে বলল ডাক্তারকে ফোন দিতে। নাদিয়া সারা শব্দ না পেয়ে নিবিড় নাদিয়াকে ডাকতে লাগলো। আপু, আপু দেখ, আমি আছি তো। আপু, তুই কথা বলছিস না কেন? নিবিড় নাদিয়ার কাঁধে ধরে সামনে দাঁড় করাতে দেখে নাদিয়া অজ্ঞান হয়ে আছে। নিবিড়ের শক্তিতেও সে হেলে দুলে পড়ছে নিবিড়ের গায়ে। নাদিয়াকে আর দাঁড় করিয়ে না রেখে নিবিড় কোলে নিয়ে খাটে শুইয়ে দিল। ডাক্তার এসে দেখে চলে যাওয়ার পর নাদিয়ার জ্ঞান ফিরে এসেছে। ডাক্তার বলেছে হঠাৎ শক্ত হওয়ার কারণে নিজেকে কন্ট্রোল করতে পারেনি, তাই জ্ঞান হারিয়ে ফেলেছে। তবে চিন্তার কিছু নেই। দুপুর 12টা বাজাতে চলেছে। নাদিয়া খাটের মাঝখানে স্থির নির্বিকার হয়ে বসে আছে, কারো দিকেই তাকাচ্ছে না। রিশাদ এখনো সেই রুমের এক কোনায় দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। নিবিড় নাদিয়াকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে। আপু, আজ কি তোর চুপ করে থাকার সময়? যে মানুষটা তোর বিশ্বাস এক নিমেষে ভেঙে চুরমার করে দিয়েছে, তাকে তোর কোনো কিছু বলার নেই? নাদিয়া নিচের দিকেই নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছে। আপু, ছোটবেলা থেকে আমাদের মা ছিল না? তুই আমায় শিখিয়েছিস কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। কখনো বুঝতেই দিসনি তুইও কষ্টে আছিস, আর আমি ভাই হয়েও তোকে বুঝতে পারিনি। আপু, আজ তোর এই অবস্থার জন্য আমিই দায়ী। সেদিন যদি রাগ না করে তোকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতাম, তাহলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না। মোশাররফ হোসেন পাশ থেকে বলে উঠল, তুই নিজেকে দায়ী করছিস কেন? তুই যদি ওকে ফিরিয়ে নিয়েও আসতি, ও কি সেদিন আসতো? আসতো না। ও তোর লম্পটের প্রেমে অন্ধ হয়েছিল। বাবা প্লিজ, এখন এইগুলো বলার সময় নয়। আপু, তুই প্লিজ চুপ করে থাকিস না, তুই কথা বল। তোর এইভাবে চুপ করে থাকাটা আমি মেনে নিতে পারি না। তুই কেন বুঝিস না তোর চুপ করে থাকাটা আমার জন্য কতটা কষ্টের? আপু, তোকে আমি আগেও বলেছি অন্ধের মতো কাউকে বিশ্বাস করতে নেই। ও তোকে এই বাড়িতে আসার পর থেকেই দিনের পর দিন ঠকিয়ে গেছে। আজ তুই সব কিছু জেনেও চুপ করে থাকবি? নাদিয়া আস্তে করে নিবিড়ের দিকে মাথা উঠিয়ে শান্ত গলায় বলল, কে বলল আমি চুপ করে থাকবো? আমি চুপ করে থাকবো না। প্রিয়তা এই রুমে এখনো আসেনি। এক কাজ কর, প্রিয়তা যেহেতু ওকে চায়, দুজনকে একসাথে থাকতে দে। ভাই, তুই আমার কথা মোটেও ভাবিস না। আমি বাবা মা তোকে আরও ভালো মেয়ে দেখে বিয়ে দিব। আমি যেমন ঠকেছি, তুইও কিন্তু কম ঠকিস নি। তুই নিজেকে এতটা শান্ত কীভাবে রেখেছিস? চলে যাক দুজনে এই বাড়ি ছেড়ে। নিবিড় বোনকে শান্ত হতে বলে উঠে দাঁড়িয়ে, আপু ভুল ভাবছিস, প্রিয়তা এমন মেয়েই নয় কাউকে ঠকাবে। জুহি তোর ভাবিকে ডেকে নিয়ে আয়। ভাইয়া, ভাবি এখানে এসে কি করবে? নিবিড় বিরক্ত গলায় বলল, ম্যাজিক দেখাবে। হা করে তাকিয়ে না থেকে এখান যা, ডেকে নিয়ে আয়। নাদিয়া টলমলে চোখে নিবিড়ের দিকে তাকিয়ে আছে। ভাই, তুই কি করতে চাইছিস? সরি আপু, তোকে আমি এতটা কষ্ট দেওয়ার জন্য। আজ যদি তোকে এই কষ্টটা না দিতাম, তোকে সারা জীবন একটা ঠক চরিত্রহীন মানুষের সাথে দিন কাটাতে হতো। প্রিয়তা এসে দরজায় দাঁড়াতে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। পরনে আকাশি রঙের শাড়ি, ম্যাচিং ব্লাউজ, গায়ে গয়না, হাত ভর্তি ছুরি। সে আগের রূপ যেন ফিরে এসেছে। মোশাররফ হোসেন চোখ মুখ কুঁচকে তাকিয়ে থেকে, প্রিয়তা? নিবিড় শান্ত গলায় বলল, হ্যাঁ বাবা, প্রিয়তা। জুহি, তুই ওকে অল্প সময়ে সাজালি কখন? বাবা, আমি সাজাইনি। নিবিড় জুহিকে থামিয়ে দিয়ে, বাবা আমি বলছি কথাটা শুনতে খারাপ লাগলেও আমি বলবো। প্রিয়তার মেমোরি লস হয়নি, ও এখন একদম পারফেক্ট আছে। সবে অবাক হয়ে তাকিয়ে আছে নিবিড়ের দিকে। রিশাদ দেওয়াল থেকে প্রিয়তার দিকে এগিয়ে এসে তীক্ষ্ণ চোখে তাকিয়ে। নিবিড় এগিয়ে গিয়ে প্রিয়তার নিজের বাহুডোরে জড়িয়ে নাদিয়ার সামনে দাঁড় করিয়ে, তুই বলেছিস না প্রিয়তা আমাকে ঠকাচ্ছে? কিন্তু সত্যিটা হলো, রিশাদের আসল চেহারাটা তোর সামনে নিয়ে আসার জন্যই আমাদের দুজনের এত ড্রামা করতে হয়েছে।
রিশাদ হঠাৎই এসে প্রিয়তার হাত টেনে নিজের দিকে ফিরিয়ে, তুমি আমার সাথে এতদিন অভিনয় করছিলে? আমাকে দিয়ে কান ধরানো, নাস্তা বানানো, আরও অনেক কিছু, সব কিছুই তুমি ইচ্ছে করে করেছো? প্রিয়তা চুপ করে আছে, কিছু বলছে না। দেখে রিশাদ আবার বলল, সকালের কথাগুলো মিথ্যা? প্রিয়তার কাঁধ ধরে জাকিয়ে, এই তুমি কথা বলছো না কেন? তুমি আমার সাথে থাকবে না? তোমার কথা মতোই তো আমি নাদুকে সব সত্যি বলেছি, তাহলে এখন কেন তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো? হ্যাঁ হ্যাঁ করেছি, তুমিও তো কম করনি। তুমি ভাবলে কি করে যার কারণে আমি আমার বাচ্চা হারিয়েছি তাকেই আমি বিয়ে করব? কথাটা শুনে সবাই চমকে উঠল। মোশাররফ হোসেন হতভম্ব হয়ে তাকিয়েছে নীরব স্থির হয়ে। কথাটা শুনেই রিশাদ ভ্রু কুঁচকে তাকিয়ে, তুমি আমার সাথে এত বড় বেইমানি করতে পারলে? কথাটা বলেই প্রিয়তাকে থাপ্পড় দেওয়ার জন্য হাত উঠাতে নাদিয়া উঠে ধরে ফেলে রিশাদের হাত নামিয়ে, নিজের সমস্ত শক্তি দিয়ে রিশাদের গালে থাপ্পড় মেরে, কাকে বেইমান বলছিস তুই? বেইমান কাকে বলে তুই জানিস? ও তোর থেকে লক্ষ গুণ ভালো আছে। আর যাই হোক, নিজের স্বামীর সাথে বেইমানি করেনি, কিন্তু তোকে বেইমান বললেও বেইমানদেরকে অপমান করা হবে। রিশাদ গালে হাত দিয়ে, নাদু তুমি আমাকে থাপ্পড় দিলে? আমাকে? হ্যাঁ দিলাম। তোকে শুধু থাপ্পড় নয়, জুতা ফেটা করা উচিত। ভাই তুই এখন এই লম্পট স্বৈরাচারীকে এখানে ছেড়ে রেখেছিস? নিবিড় রিশাদের সামনে দাঁড়িয়ে শার্টের কলার ঠিক করে দিয়ে, তোকে দেখে এখন আমার বড্ড আফসোস হচ্ছে। তোকে বলেছিলাম না নিবিড়ের সাথে খেলতে আসিস না? কাল রাতেও তোকে আমি সুযোগ দিয়েছিলাম ভালো হওয়ার, তবে আমি জানতাম তুই ভালো হবি না, উল্টো জীবনের সবচেয়ে বড় ভুলে ফা দিবি। কথাটা বলে রিশাদের গালে একটা ঘুষি দিয়ে, তোকে যদি আমি এখন মেরে গুম করে ফেলি না, তোকে বাঁচানোর এই মুহূর্তে কেউ এগিয়ে আসবে না, আর বাহিরের মানুষও জানবে না। কথাটা বলে আরেকটা ঘুষি দিল। রিশাদের ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। নাদিয়া চোখ বন্ধ করে অন্যদিকে ফিরে চোখের পানি ফেলছে। রিশাদ নাদিয়ার দিকে তাকিয়ে, নাদু তোমার ভাই আমায় মারছে আর তুমি চুপ করে আছো? নাদু আমি তোমারই ভালোবাসি। নাদু প্লিজ আমাকে আরেকটা বিশ্বাস করে দেখো, একটাবার সুযোগ দাও। নাদিয়া কিছু না বলে কাঁদতে কাঁদতে দৌড়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে চলে এলো। সবার আর কিছু বোঝার বাকি নেই, তার মানে এতদিন যা যা হয়ে আসছিল সব কিছুর পিছনেই রিশাদ। মোশাররফ হোসেন প্রিয়তাকে নিজের বুকে মাথা রেখে মারে, এত ধৈর্য সহ্যের ক্ষমতা আল্লাহ তো কি দিয়েছেন? আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি, এমন একটা বউ আমার ঘরে দিয়েছেন। নিবিড় মাহিদকে ফোন দিয়ে সব ব্যবস্থা হয়ে গেছে? ওকে, রায়হানার মুনিরকে নিয়ে এসে নিয়ে যাও, বাকিটা পরে বলে দিব। রিশাদ নিবিড়ের ফোনে বলা কথাগুলো শুনে, তুমি আমায় কোথায় পাঠাচ্ছ? নিবিড় তাচ্ছিল্যের হাসি দিয়ে, তোকে রাজপ্রাসাদে মানায় না, যে জায়গায় মানায় সেটারই ব্যবস্থা করলাম। না আমি কোথাও যাব না, আমার মেয়েকে ছাড়া আমি কোথাও যাব না, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। নিবিড় শান্ত গলায় ফোন পকেটে রেখে বলল, ইফ ইউর ভয়েস ডাউন। কথাটা বলতে রিশাদ হা হা করে হাসি দিয়ে, তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়াতে পারবে না, কারণ আমাদের এগ্রিমেন্ট এখনো শেষ হয়নি। কথাটা শুনে নিবিড় মুচকি আসে, কিসের এগ্রিমেন্ট? ও হ্যাঁ মনে পড়েছে, 1 বছর তো কবেই শেষ মিস্টার রিশাদ, এখনো সে আশায় বসে আছো? ভেরি স্যাড। রিশাদ কী বলবে বুঝতেই পারছে না। নিবিড় সব প্রমাণ নিয়েই যে মাঠে নেমেছে তা রিশাদ খুব ভালো করেই বুঝতে পেরেছি, কিন্তু নিবিড় আমায় থানায় না দিয়ে কোথায় নিয়ে যাবে? ওর সাথে ফিরে ওঠা আমার পক্ষে কখনোই সম্ভব না। কেন যে সকাল সকাল না জেনে বুঝে ওর ফাঁদে পা দিতে গেলাম? রিশাদ কথাগুলো ভাবতে ভাবতে খাটের কিনারায় বসে পড়ল। নিবিড় নিচে এসে প্রিয়তাকে ইশারা দিল নাদিয়াকে সরিয়ে নিতে। প্রিয়তা এসে, আপু এখানে বসে না থেকে চলো আমরা বাবার রুমে যাই। কথাটা বলে নাদিয়াকে নিজের বাহুডোরে জড়িয়ে নিল। প্রিয়তা নাদিয়াকে নিয়ে বাবার রুমে গিয়ে খাটে বসালো। নাদিয়া হতভম্ব হয়েই আছে, কিছুই বলছে না, ভিতর থেকে কান্নাটাও আসছে না। বেশি কষ্ট পেলে মানুষ পাথর হয়ে যায়, হয়তো আমি তাই হয়েছি। আজ আমিও পাথরের মুক্তিতে পরিণত হয়েছি। রিশাদকে নিয়ে গেল মাহিদার 2টো ছেলে এসে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে রিশাদ এখনই কিচ্ছু জানে না। ভবিষ্যৎ তার জন্য কি অপেক্ষা করছে সেটাও অজানা। কেটে গেল 2টো দিন। সবাই এখন সব কিছু স্বাভাবিক। নাদিয়া এখন সারাক্ষণ নিজের রুমেই বসে থাকে, কারোর সাথে তেমন কথা বলে না। নিবিড় প্রিয়তাকে বারণ করেছে কিছুদিন যেন নাদিয়ার রুমে না যায়। প্রিয়তাকে দেখলে রিশাদের কথা ভেবে আরও কষ্ট পাবে। অতরাত দেখাশোনা এখন প্রিয়তাই করে।
জুহির রেজাল্টের দিন বাড়ির অবস্থার কারণে কেউ তেমন জুহিকে কিছু বলেনি, তবে জুহি ভালো রেজাল্ট করাতে সবাই প্রিয়তাকে ধন্যবাদ দিচ্ছে। প্রিয়তা বিছানা গুছিয়ে দাঁড়িয়ে জামা কাপড় গুছিয়ে নিচ্ছে। নিবিড় বসে বসেই ল্যাপটপে কাজ করছে। এই 2 দিন প্রিয়তার সাথে তেমন কথা বলেনি, চুপচাপ হয়েই থাকে। বাড়িতেও এখন রাত করে ফিরে। আচ্ছা, একটা কথা বলবো? নিবিড় আর চোখে তাকিয়ে আবার কাজে মন দিয়ে বলো। রিশাদ কোথায়? ওকে তুমি পুলিশে না দিয়ে কোথায় নিয়ে গেছো? নিবিড় চুপ করেই আছে। আপনি কথা বলছেন না কেন? আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি। তোমার না জানলেও চলবে। আপনি ওকে পুলিশে দিলেই তো হয়। শুধু শুধু বিপদ কাঁধে রেখে লাভ কি? সেটা তোমাকে আমি বিয়ের সেই প্রথম দিন থেকে একটা কথা আজও বুঝাতে পারলাম না। তোমার আমার কাজের ব্যাপারে কখনো কোনো কিউরিসিটি দেখাবে না। তাহলে কেন দেখাচ্ছ? প্রিয়তা কিছু বলার আগে কাঁচ ভাঙার শব্দ শুনে দৌড়ে বেরিয়ে গেল। শব্দটা নাদিয়ার রুম থেকে এসেছে। নিবিড়ও ল্যাপটপ রেখে দৌড়ে বেরিয়ে গেল। প্রিয়তা এসে দেখে রুটি, গরুর মাংস বোনা, ডিম, কফি সব নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে, সাথে প্লেট বাটির কাঁচ ভাঙাগুলো। শেফালি কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে কপাল কুঁচকে। প্রিয়তার দিকে তাকিয়ে শুকনো গলায় বলল, আপার লাগা খাবার আনছিলাম, কিন্তু আপা খাইব না বলে সব ফালাইয়া দিছে। প্রিয়তা আশ্বস্ত চোখে ইশারা করলো শেফালিকে চলে যেতে। প্রিয়তা নাদিয়ার পাশে বসে, আপু তুমি খাবারগুলো ফেলে দিলে কেন? নাদিয়া কিছু বলছে না, চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। আপু তোমার এই কষ্ট তুমি হয়তো কাউকে দেখাতে পারছো না। তোমার মনে কি চলছে কেউ হয়তো অনুভব করতে পারবে না, কিন্তু যে মানুষটার জন্য করেছো সেও কখনো করতে পারবে না, কারণ সে তোমাকে কখনো ভালোই বাসেনি। তুমি হয়তো তার কথা ভেবে নিজেকে শেষ করতে চাইছো, কিন্তু যার জন্য করছো সে কি এই মূল্যবোধ বুঝে না। যদি বুঝতো তোমাকে আর অতটাকে কখনো কষ্ট দিত না। প্লিজ আপু, নিজেকে এইভাবে কষ্ট দিও না। নিজের জন্য না হোক, মেয়েটার জন্য প্রাণে চেয়ে সব ভুলে যাও। জানি এত সহজে সম্ভব নয়, তবুও চেষ্টা করতে তো দোষের কিছু নেই। নিবিড় দরজা দাঁড়িয়ে সব শুনছে। নাদিয়ার দিকে তাকালে নিজেকে সামলাতে পারছে না সে। নাদিয়া প্রিয়তার হাত টেনে 2 হাতে শক্ত করে ধরে, প্রিয়তা তুমি আমায় ক্ষমা করে দাও। তোমাকে আমি কত খারাপ কথা শুনিয়েছি, তোমাকে আমি পতিতাদের সাথে তুলনা করেছি, তবুও তুমি মুখ ফুটে কিছু বলনি, শুধু আমার সুখের জন্য। আপু তুমি নিজেকে কেন এত নিচে নামাচ্ছ? তুমি আমার বড় বোনের মতো, তুমি আমায় শাসন করতেই পারো। আমি তোমায় অন্যায়ভাবে শাসন করেছি, আমার একদম উচিত হয়নি এসব করা। প্রিয়তা কিছু বলার আগে নিবিড় এসে নাদিয়ার পাশে বসে, আপু প্রিয়তা তোকে অনেক ভালোবাসে, সো এসব মনে করে কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। নাদিয়া স্বস্তির নিঃশ্বাস বলে প্রিয়তাকে জড়িয়ে ধরে, তুমি এত ভালো কেন বলো তো? এত ভালো হলে সব সময় কষ্ট পেতেই হয়। প্রিয়তাও কিছু বলল না, চোখ থেকে কয়েক ফোঁটা আনন্দের অশ্রু গড়িয়ে পড়ছে। ডেকোরেশনের লোক এসেছে বাড়ি সাজাতে। সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই অবাক। এই কোন এলাহি আয়োজন? কে করছে? কেন করছে? কেউ কিছু বুঝতে পারছে না। নিবিড় আর প্রিয়তা এখনো নিচে নেমে আসেনি। নাদিয়া একটু এগিয়ে এসে ডেকোরেশনের লোকদের বলল, আপনারা হঠাৎ এইভাবে বাড়ি এসে এসব কি শুরু করেছেন? স্যারের অর্ডার। ডেকোরেশন লোকের কথা শুনে মোশাররফ হোসেন এগিয়ে এসে, আমি তো কোনো বাবা, আমি করেছি। কথাটা শুনেই পিছনে উপরে সিঁড়ির দিকে তাকিয়ে নিবিড়কে দেখে মোশাররফ হোসেন বলল, তুই? জি, কিন্তু কেন? তোমাদের একটা কথা জানানো হয়নি। জানাবোই বা কী করে? বাড়ির অবস্থাও এমন ভালো ছিল না। বাবা সেদিন জুহিকে যে লোকগুলো দেখতে এসেছেন তারা তো রিশাদের লোক ছিল। এটা কারো এখনও অজানা নয়। সে ভেবেছিল জুহিকে দিয়েই আমার সাথে খেলবে, কিন্তু পারেনি। এখন আমি নিজে জুহির বিয়ে ঠিক করেছি। কালোর এঙ্গেজড। কথাটা শুনে সবাই অবাক হয়ে তাকিয়েছে নিবিড়ের দিকে। জুহি কিছু না বলে দৌড়ে নিজের রুমে চলে গেল। নিবিড় সেদিকে কুরুক্ষেপ না করে আবার বলল, আমার বোনের এঙ্গেজ হবে ধুমধামে, না হলে আমার নিজেকেই অপরাধী মনে হবে। বাবা, আপনি সকল আত্মীয় স্বজনদের ইনভাইট করে দিন, আর হ্যাঁ, প্রিয়তাদের বাড়ির সবাইকে বলবেন, ওর বোনদেরও। কথাটা শুনে প্রিয়তা কিছু বলতে গিয়েও থেমে গেল। মোশাররফ হোসেন এগিয়ে এসে, তোকে আমি জিজ্ঞেস করব না ছেলে কে বা কি করে?
কারণ আমার থেকে তুই জুহিকে বেশি ভালোবাসিস। কিন্তু এত বড় একটা কাজ করার আগে জুহির ছেলেকে পছন্দ অপছন্দের তো একটা ব্যাপার আছে, তাই না? নিবিড় গম্ভীর মুখে বাবার দিকে তাকাতেই, না ঠিক আছে, তুই যা ভালো মনে করিস। সালমা বেগম মুচকি এসে মোশাররফ হোসেনের দিকে তাকিয়ে, শুরু করেছো তো সকাল সকাল ছেলেটা মন খারাপ করে দেওয়ার জন্য। আমার ছেলে মেয়ে যা ইচ্ছে করবে তুমি মাথা ঘামানোর কি? বোনের জন্য ভাইয়ের যেমন পাত্র নিয়ে আসুক না কেন, বোনকে বিয়ে করতে হবে। আমার ছেলে যদি অন্ধ বোবা ঘোড়াও নিয়ে আসে, তাহলে সেটা জুহির জন্য ভালোর জন্যই নিয়ে আসবে। এখানে ওর মতামতের কি আসে যায়? নিবিড় মায়ের দিকে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মাকে এতটা বিশ্বাস করে, এতটা ভরসা করে। মা, সত্যিই তুমি আমায় আজও অবাক করে দিলে। ভেবেছিলাম কেউ কিছু না বললেও তুমি অমত করবে। কিরে, নাস্তা করবি না? তোর আবার অফিসে যেতে হবে তো। নিবিড় সালমা বেগমের কথা শুনে চমকে ওঠে। মা, আমি আসছি, তুমি যাও। নাদিয়ার দিকে তাকিয়ে, আপু, অধরাকে আজ থেকে আমি স্কুলে নিয়ে যাব। কিন্তু ভাই, তুই অনেক ব্যস্ত থাকিস, আমি যেতে পারবো। তুই আমাকে নিয়ে এত ভাবিস না তো। নিবিড় মুচকি এসে, ওকে। প্রিয়তা জুহির কাঁধে হালকা স্পর্শ করতে জুহি পিছনে ফিরে প্রিয়তাকে ধরে হন্তদন্ত হয়ে উঠে দাঁড়িয়ে প্রিয়তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ভাবি, তুমি ভাইয়াকে একটু বুঝাও না, তুমি তো সব জানো। প্রিয়তা জুহির মাথায় হাত বুলে, আমি তোমার ভাইয়াকে সেদিন বলেছি মাহিদের ব্যাপারে, কিন্তু ও কথাটা কানেই তুলেনি। কিন্তু আমি তো মাহিদ ভাইয়াকে ভালোবেসে ফেলেছি। মাহিদ জানে? জুহি মাথা উঠিয়ে ডানে বামে মাথা নাড়িয়ে না বুঝালো। তবে আমার মনে হয় উনি বুঝেছে। মুখে তো বলতে পারোনি, এখন কিছু করারও নেই। তোমার ভাইয়া শুনলে রাগারাগি করবে। না ভাবি, আমার ভাগ্যে যা আছে তাই হবে। আসলে আমিও বোকার মতো কান্না করছি। আমি নিবিড় ইসলামের বোন, সেটা আমি ভুলেই গিয়েছিলাম। ভাইয়া তো আমার খারাপ চায় না, কেন যে শুধু শুধু কষ্ট পাচ্ছি বুঝতেই পারছি না। জুহি কথাগুলো বলছে ঠিক, কিন্তু বারবার হাতের উল্টো ফিট দিয়ে চোখের পানিগুলো মুছে যাচ্ছে। নিবিড় রুমে বসেই অফিসে একটা ফাইল নিয়ে ঘাটাঘাটি করছে। হঠাৎই প্রিয়তা এসে নিবিড়ের সামনে একবার এদিকে আরেকবার সেদিক করে হাঁটতে লাগলো। নিবিড় নিচের দিকে তাকিয়ে কিছু বলবে, কথাটা আর অপেক্ষায় ছিল প্রিয়তা এতক্ষণ। দৌড়ে পায়ের কাছে এসে বসে, আমার একটা কথা ছিল। বলো। আপনি জুহিকে হুটহাট করে কোথায় বিয়ে দিচ্ছেন? ওর তো ছেলেটা নাও পছন্দ হতে পারে। আর কিছু? প্লিজ শুনুন, আপনি মাহিদের কথা একবার ভেবে দেখুন, জুহির জন্য খারাপ হবে না। নিবিড় চুপ করে নিজের কাজে করে যাচ্ছে। প্রিয়তা একটু বিরক্তি নিয়ে, আজব মানুষ আপনি। আমি একটা কথা বললাম আর আপনি কাজ করে যাচ্ছেন। নিবিড়ও বিরক্ত গলায় বলল, প্লিজ প্রিয়তা, এখান থেকে যাও, আমাকে কাজ করতে দাও। আর বিয়ে তো এখনই হয়ে যাচ্ছে না, মাত্র এঙ্গেজ হবে। জুহির পড়াশোনা শেষ হওয়ার পর বিয়ে। এর মাঝে দুজনে চলতে চলতে ভালো লেগে যাবে। এরপরে তো আর সমস্যার কিছু দেখছি না। প্রিয়তা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। মনে মনে নিজেকে বলল, নিবিড়ের বোন, নিবিড়ের সব। ও কেন আমার কথা শুনবে? এমনিতে আমার জন্য অনেক করেছে, তাও বা কম কিসে। মোশাররফ হোসেন ড্রয়িং রুমে বসে পেপার পড়ছেন আর চায়ের কাপে অনেকক্ষণ পর পর চুমুক দিচ্ছেন। প্রিয়তা মন খারাপ করে সেই দিয়ে নামিয়ে আসতে সালমা বেগম এসে, কিরে, তোর আবার কি হলো? কিছু না মা। আচ্ছা মা, তোমার ছেলে জুহির বিয়ের কথা বললো আর তোমরা সহজে মেনে নিলে? সালমা বেগম ছাড়া চুলগুলো হাত খোপা করতে করতে, মেনে না নেওয়ার কি আছে? প্রিয়তা অস্বস্তি মুখে বলল, তোমরা ছেলেটাকে দেখবে না? জুহির সাথে মানাবে কি মানাবে না তাও। সালমা বেগম মুচকি আসে, দূর পাগলি। শোন, নিবিড়কে তুই হয়তো এই 2 বছর থেকে চিনিস, কিন্তু আমি ওকে সেই ছোট থেকেই দেখে আসছি। ওর বোনদের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে, আর সেই নিবিড় বোনের জন্য খারাপ পাত্র নিয়ে আসবে, সেটা আমি কল্পনাতেও আনতে পারি না। আর যদি জুহির সাথে না মানায়, তবুও নিবিড় এমন ছেলে নিয়ে আসবে না, সেটা জুহির খারাপ হোক। প্রিয়তার ঠোঁটের কোণে মুচকি আসে, বিকেলের আগে পুরো বাড়ি সাজানো হয়েছে। বিভিন্ন রঙের ক্যান্ডেল লাইট, বেলুন, ফুল দিয়ে সাজানো শেষ করে ডেকোরেশনের লোকগুলো চলে গিয়েছে। নাদিয়ার মন এখন আগের থেকে অনেক ভালো। নিজেকে সব পরিস্থিতিতে সামলিয়ে নেওয়ার চেষ্টা করছে দেখে সবার খুব ভালো লাগছে। অধরাকে কোলে নিয়ে নিচে নেমে এসে, বাবা, কিছু বলবি? মা বলছে জুহিকে নিয়ে শপিং করে আসার জন্য, তুমি চলো না আমাদের সাথে? আমি? হ্যাঁ তুমি। প্রিয়তাকে নিয়ে যা। ও বাবা, প্রিয়তা কিন্তু এখনো সম্পূর্ণ সুস্থ না, আমি চাই না শুধু শুধু ওকে কষ্ট দিতে। আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে নে, আমি যাব।
মোশাররফ হোসেন বসা থেকে উঠে দাঁড়াতেই দেখে সালমা বেগম রেডি হয়ে রুম থেকে বেরিয়ে এসেছে। তুমি কোথায় যাচ্ছ? সে কি, মেয়ের বিয়ে, সবাইকে দাওয়াত করতে হবে না? সবাইকে বলা শেষ, প্রিয়তার মায়ের বাড়ির লোকদের বলা হয়নি। ভাবছি আমি এখন গিয়ে বলে আসব, আর আমার ভাইয়ের সাথেও দেখা করে আসব। তাদেরও তো একটা অধিকার আছে, তাই না? নাদিয়া মুচকি হেসে, ঠিক আছে মা, তাহলে তুমি যাও, আমি বাবা আর জুহি শপিংয়ে যাচ্ছি। মোশাররফ হোসেন অবাক হয়ে, এই সন্ধ্যায় মেয়েটা একা বাড়িতে রেখে সবাই চলে যাবে? প্রিয়তার কথা বলছো? হ্যাঁ, সমস্যা নেই বাবা, শেফালি আছে, আর বাড়িতে একটু পর চলেই আসবে। না না, তাই বলে সবাই একসাথে? সালমা বেগম বিরক্তকর গলায় বলল, ওফ, এত কথা বলো কেন? যাও, রেডি হয়ে আসো। তোমাকে ওকে নিয়ে এত চিন্তা করতে হবে না। মেয়েরা শপিং করতে যাচ্ছে, ওদের দেখে রাখতে হবে। মোশাররফ হোসেন আর কথা বাড়ালেন না, চুপ হয়ে নিজের রুমের দিকে গেলেন। আর এদিকে নাদিয়া সালমা বেগম অট্টহাসিতে গড়াগড়ি খাচ্ছে। মা, আমাদের প্ল্যান কাজে দিবে? অবশ্যই দিবে। ছেলে আমার গম্ভীর হতে পারে, তবে আনরোমান্টিক নয়। নাদিয়া হাসি মুখটাকে একটু মলিন করে, রিশাদের কারণে দুজন কতদিন আলাদা হয়ে থেকেছে। আজ আমি চাই ওদের ভালোবাসাটা পরিপূর্ণ হোক। ওর ভুলগুলোর জন্য তো আর আমার ভাইয়ের জীবন পাল্টাতে পারে না। তুই মন খারাপ করিস না। শোন, রাতে একসাথে খেয়ে দিয়ে আসবি। আমি শেফালিকে বলে দিচ্ছি, রান্নাবান্না সব আজকের জন্য আপাতত বন্ধ। তোরা আসার সময় বাহিরে থেকে খাবার নিয়ে আসিস ওদের জন্য। তাহলে আমি গেলাম। ওকে মা। বাবা আসলে আমরাও বেরিয়ে যাব। নিবিড় বাহিরে থেকে এসে পুরো বাড়িটা নিস্তব্ধ দেখে একটু অবাক হলো। মা, মা, আফু, এই আফু, জুহি কোথায় সবাই? শেফালি নিজের রুম থেকে হাই তুলতে তুলতে এসে, ভাইজান, বাড়িতে কেউ নাই। তুমি এই সন্ধ্যায় ঘুমাচ্ছ? কি করবো, খালাম্মা কইয়ে গেছে রান্নাবান্না সব বন্ধ, ওনারা আসার সময় নিয়ে আইব। তাই আমার তো এখন কোনো কাজ নাই, তাই ঘুমাইতেছিলাম। তোমার ভাবি, ও কি ওদের সাথে গেছে? কইতে পারুম না, যাওয়ানোর সময় তো কাউরেই দেখিনি, আমি ছাদে ছিলাম। ও আচ্ছা, তাহলে আমায় এক কাপ কফি দিয়ে যাও, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। আচ্ছা। নিবিড় সিঁড়ি দিয়ে উপরে যেতে শেফালি খিলখিল করে হেসে, ভাইজান, রুমে গিয়া কফির কথাই ভুলিয়া যাইবেন। এর মাঝে আমি লম্বা একখান ঘুম দিয়ে লই। নিবিড় রুমে দরজা খুলে ঢুকে দেখে লাইট বন্ধ। বিরক্তিকর গলায় বলতে লাগলো, সবাই গেছে, যাক না। না, ওনারও সবার সাথে যেতে হবে। বাড়িতে থেকে আমার জন্য ওয়েট করলে কি এমন ক্ষতি হতো? কথাগুলো বিড়বিড় করতে করতে এগিয়ে গিয়ে লাইট ধরিয়ে খাটের দিকে তাকিয়ে নিজেও চমকে উঠল। কিছুক্ষণ পর গোড় কাটতে মুচকি হেসে মাথা নাড়ল। প্রিয়তা বউ সেজে খাটে বসে আছে। ফুল দিয়ে খাট সাজানো না হলেও তার ভুঁড়িকে যে খুব সুন্দর করে ঠিকই সাজিয়েছে, এটা আফু ছাড়া কেউ হতে পারে না। কারণ প্রিয়তা কখনোই এভাবে সাজবেই না, আর মা সাজালেও সেটা আমার জানা। নিবিড় ধীরে ধীরে এগিয়ে আসতেই প্রিয়তার দম যেন বন্ধ হয়ে আসছে। নতুন কোনো অনুভূতি সৃষ্টি হচ্ছে আজ। মনে হচ্ছে প্রথম নিবিড় তার সাথে তার দেখা। প্রিয়তার বুকের ভিতর ডিপ ডিপ শব্দটা বেরিয়ে চলেছে। চোখ বন্ধ করে নিজেকে সামলাতে চেষ্টা করছে। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। লজ্জায় যেন মরে যেতে ইচ্ছে করছে তার। কেন যে আপুর কথা শুনতে গেল? নিবিড় কাছে এসে বসে কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্তে করে কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, আজ তোমায় একদম নতুন বইয়ের মতো মিষ্টি লাগছে। নিবিড়ের কথায় টিপটিপ শব্দটা দ্বিগুণ বেড়ে গেল। হাত পাগুলো কাঁপছে, সাথে ঠোঁট। নিবিড় প্রিয়তার অবস্থা দেখে মুচকি হেসে, এত লজ্জা কোথায় রাখো? তবে তোমার লজ্জা আমার খুব ভালো লাগে, তবে সব সময় নয়। কথাটা বলে প্রিয়তার কানের নিচে চুলের ভিতরে হাত ঢুকিয়ে মুখটা তুলে ধরে নিজের কাছে আনতে প্রিয়তার নিঃশ্বাস ভারী হয়ে আসতে লাগলো। নিবিড়ের নিঃশ্বাস আর প্রিয়তার নিঃশ্বাস এক হতে লাগলো, আর নিবিড় সেই গরম নিঃশ্বাসে প্রিয়তার কাঁপা কাঁপা ঠোঁটে নিজের ঠোঁট ডুবালো। প্রিয়তাও আস্তে আস্তে নিবিড়ের মাঝে হারাতে লাগলো। কিছুটা সময় নিয়ে প্রিয়তার ঠোঁট থেকে নিজেকে সরিয়ে, কি বাজে লিপস্টিক দিয়েছো বলো তো? প্রিয়তা অবাক হয়ে চমকে, বাজে লিপস্টিক মানে? নিবিড় দুষ্ট হাসি দিয়ে ঠোঁটের ফ্লেভারটাই নষ্ট করে দিল। প্রিয়তা বুঝে গেল নিবিড় আজও তাকে খেপাতে চাইছে। প্রিয়তা দুষ্ট হাসি দিয়ে নিবিড়কে জড়িয়ে ধরে ফ্যাস ফ্যাস গলায় বলল, আজ আপনি আমায় খেপাতে পারবেন না। এখন
আমি এখন আপনার সব বুঝি। নিবিড় মুচকি এসে প্রিয়তার কানের কাছে গিয়ে ফিস করে বলল, আমি জানি। প্রিয়তা লজ্জা পেয়ে নিবিড়ের মুখে লুক লোকালো। নিবিড় সেই লজ্জা আস্তে আস্তে অতিক্রম করতে চাইছে। প্রিয়তাকে শুয়ে দিয়ে নিজের শরীরের সমস্ত ভার প্রিয়তার উপর দিয়ে নিজের প্রিয়তার কপালের সাথে ঠেকিয়ে ঘাড়ো গলায় বলল, আজ তো একটাবার বলতে পারো। প্রিয়তা কাঁপা গলায় বলল, আই লাভ ইউ। নিবিড় মুচকি আসলো। প্রিয়তার লজ্জা পেয়ে নিবিড়ের মুখে মুখ লুকিয়ে নিল। নিবিড়ের হাত আস্তে আস্তে প্রিয়তার কোমরের দিকে নিয়ে ধীরে ধীরে হারাতে লাগলো দুজনে অন্য এক জগতে। নাদিয়া এসে দরজা নক করতে নিবিড় দরজা খুলে কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। প্রিয়তার চুলের পানি মুছতে মুছতে এগিয়ে এসে, আপু কখন এলে? নাদিয়া প্রিয়তার সামনে দাঁড়িয়ে, এইমাত্র। বাবু, তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। এজন্যই তো বলি ভাইয়া কেন তোমার প্রতি এত ফিদা। প্রিয়তা মুচকি এসে, শপিং শেষ করেছ? হ্যাঁ, অনেক আগে, তবে আসতে লেট করলাম ইচ্ছে করেই, তোমাদের সময় দেওয়ার জন্য। প্রিয়তা মিটমিট করে হাসছে, তারপর বলল, অদরা কোথায় আপু? ও ঘুমিয়ে গেছে। আচ্ছা শোনো, তুমি বাইকে নিয়ে খেয়ে নাও। শেফালি আপা এখনই খাবার নিয়ে যাবে। আমি তাহলে এখন আসি। আপু, কালকে জুহিকে পার্লার থেকে সাজানো হবে? দরকার নেই, আমি আছি তো। কাল তো আর বিয়ে না। নাদিয়া চলে যাওয়ার কিছুক্ষণ পরেই নিবিড় ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। পরনো তোয়ালে জড়ানো আরেকটা তোয়ালে দিয়ে চুলে পানি মুছতে মুছতে প্রিয়তার সামনে এসে দেখে প্রিয়তা হা করেই অবাক চোখে তাকিয়ে আছে। প্রিয়তার দিকে তাকিয়ে মুচকি হেসে হাত নিয়ে, কি এভাবে আছে যে? দেখছি। কি? আপনাকে? আমাকে? কিন্তু কেন? আপনাকে কতটা সুন্দর দেখাচ্ছে আপনি জানেন? এই মুহূর্তে যে কোনো মেয়ে দেখলে ক্রাশ খেত। তুমি খেয়েছ? সেটা তো অনেক আগে। তাতেই চলবে, আর কোনো মেয়ের দরকার নেই। এখন চোখ অন্যদিকে নাও। কেন? নিবিড় ইচ্ছে করে ন্যাকা সরে বলল, আমারও না তোমার মতো লজ্জা লাগে। প্রিয়তা মুচকি এসে, সত্যি বলছি, আপনাকে এখন দেখে আমার মনে আবার দুকদুকে টেনে শুরু হয়ে গেল। আপনি এত সুন্দর কেন বলুন তো? আমার খুব হিংসা হয় যখন কোনো মেয়ে আপনার দিকে তাকায়। নিবিড় প্রিয়তার কোমর জড়িয়ে নিজের কাছে এনে, আমারও খুব হিংসা হয় যখন দেখি তোমার দিকে কেউ আর চোখেও তাকায়। প্রিয়তা লজ্জা চোখে নিবিড়ে দেখে মুখ তুলে তাকিয়ে, জানেন, আগে আমি মনে করতাম আমার কপালটা এত খারাপ কেন, কারো ভালোবাসা আমার ভাগ্যে জুটে না। কিন্তু এখন কি মনে হচ্ছে জানেন, এরকম হাজার ভালোবাসা আমি উপেক্ষা করতে পারবো যদি আপনার সামান্য ভালোবাসা আমার সাথে থাকে। নিবিড় কথাটা শুনে মুচকি এসে প্রিয়তার ঘাড় ধরে নিজের কাছে টেনে আনতে শেফালি দরজায় দাঁড়িয়ে, ভাইজান আমি কি ভুল সময়ে এসে পড়লাম? নিবিড় হন্তদন্ত করে প্রিয়তাকে ছেড়ে ব্যালকনিতে চলে গেল। শেফালি এসে, ভাবি আমি আরও পরে আসিল। ভাইজান এখন কি মনে করব? কিচ্ছু মনে করবে না, তুমি খাবার রেখে যাও। শেফালি আর কথা বাড়ালো না, খাবারের ট্রেটা রেখেই চলে গেল। নিবিড় রুমে এসে চেঞ্জ করে নিল। মাহিদের ফোন আসতে আবার ব্যালকনিতে গিয়ে, বলো স্যার, উনি তো সকাল থেকে নাকি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তুমি দেখে আসছো? না, ওইখানের লোকে ফোন দিয়েছে। নো প্রবলেম মাহিদ, না খেলে মানুষ মারা যায় না। অবশ্য ওর মরাই উচিত। আমার সাথে লড়তে আসছে, আমার বাচ্চাটাও শেষ করেছে, সাথে আমার বোনের জীবনটাও। মাহিদ চুপ করে আসো। ওপাশ থেকে কি বলবে বুঝতে পারছে না। নিবিড় দীর্ঘশ্বাস ফেলে বলল, ওকে মাহিদ, কাল আমার বাসায় একটা পার্টি আছে, মানে জুহির এঙ্গেজড, তুমি সেখানে অবশ্যই থাকবে। মাহিদ ভারী গলায় বলল, ওকে স্যার, আপনি যেমনটা বলবেন। সকাল থেকে আয়োজনে চারপাশ মুখরিত, সবার চোখে মুখে আনন্দের রেখা থাকলেও জুহি গম্ভীর হয়ে আছে। নিবিড় ড্রয়িং রুমে বসে কফির কাপে চুমুক দিয়ে নিজের কাজ করছে। মোশাররফ হোসেনের বোনেরাও সবাই আস্তে আস্তে আসতে লাগলো। নিবিড় আজ কাজ করলো প্রিয়তাকে খুঁজেছে তার মন। প্রিয়তা সবার সাথে জুহির রুমে আড্ডা দিচ্ছে। আস্তে আস্তে বিকেল গনিয়ে সন্ধ্যা। নাদিয়া জুহিকে সাজিয়ে নিজের রুমে নিয়ে দরজা বন্ধ করে দিল। প্রিয়তা সবুজ রঙের শাড়ি পরেছে, সাজগোজ শেষ করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কানের দুল পড়ছে। এমন সময় নিবিড় ফোনে কথা বলতে বলতে রুমের দরজা দিয়ে ঢুকেই প্রিয়তাকে আয়নায় দেখে হতভম্ব হয়ে আছে। কান থেকে ফোন রেখে চুপ করে গম্ভীর হয়ে সেই জায়গায় দাঁড়িয়েছিল। প্রিয়তা পিছনে ফিরে নিবিড়কে দেখে চমকে, আপনি কখন এলেন? নিবিড় কিছু বলছে না। ধীরে ধীরে নেশা লাগলো চোখ জোড়া নিয়ে এগিয়ে আসতে প্রিয়তা ভয়ে ভয়ে পিছাতে লাগলো। ড্রেসিং টেবিলের কিনারায় ধাক্কা লেগে দাঁড়িয়ে চোখ বন্ধ করে ফেললো। কিছুক্ষণ কেটে যাওয়ার পর প্রিয়তা কোনো স্পর্শন অনুভব না পেয়ে ব্রু কুঁচকে তাকিয়ে চোখ খুলে তাকিয়ে দেখে নিবিড় তার
গাড়ির দুই পাশে দিয়ে হাত দিয়ে আয়না ঠিক দিয়ে এক গাল হাসি নিয়ে তাকে দেখছে। প্রিয়তা চোখ খুলে বোকা বনে গেল। নিজের উপর নিজের খুব রাগ হচ্ছে। নিবিড় একটা হাত এনে প্রিয়তার গালে আস্তে করে ছুঁয়ে দিতে দিতে, তোমার এই লজ্জাটাকে বড্ড বেশি ভালোবাসি আমি। তখন তোমার বড্ড মায়াবী লাগে। যখন তুমি চোখ বন্ধ করে চোখ মুখ কুচকে ফেলো, তখন তোমার ওই লজ্জা মাখাটা আমাকে ঘায়েল করে তোমার আরও কাছে টেনে আনে। প্রিয়তা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে, আপনি বেশি বলে ফেলছেন। মোটেই না, আমার বুড়িকে নিয়ে আমি যতই বলি না কেন কম পড়ে যাবে। নিবিড় আরও কিছু বলতে যাবে, তখনই সালমা বেগম এসে নিবিড়, নাদিয়া দরজা খুলছে না। নিবিড় ত্বরিতভাবে প্রিয়তাকে ছেড়ে পিছনে ফিরে, দরজা খুলছে না মানে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। অনেকক্ষণ থেকেই দরজা নক করিয়ে যাচ্ছে, কিন্তু ওর কোনো সাড়া নেই। নিবিড় আর প্রিয়তা হন্তদন্ত হয়ে ছুটে গেল। নিবিড় কিছুক্ষণ দরজা জোরে জোরে ধাক্কাতে লাগলো। প্রিয়তা জোরালোভাবে বলল, আপনি এক কাজ করুন, দরজাটা ভাঙার ব্যবস্থা করুন। নিবিড় ঝাঁঝালো গলায় বলল, তোমার মনে হয় এখানে সিনেমার শুটিং চলছে? আমার 2 ধাক্কা দরজা খুলে যাবে। নিবিড় ফোন হাতে নিল। মাহিদকে ফোন দিয়ে বলবে মিস্ত্রি নিয়ে আসার জন্য। ফোন দেওয়ার আগে নাদিয়ার দরজা খুলে, কিরে ভাই, কি হয়েছে? নিবিড় পিছনে ফিরে স্বস্তির নিঃশ্বাস পেলে নাদিয়ার দিকে তাকিয়ে আছে। সুন্দর করে সেজে গুজে আছে, মনেই হচ্ছে না কোনো কান্না করছিল। কিন্তু সবাই না বুঝলেও নিবিড়ের চোখ যে ফাঁকি দেওয়া যায় না। বোন, তোর ভাই তোকে এতটাই লিখতে পারে যা তুই কল্পনাও করতে পারবি না। সালমা বেগম কাঁদো কাঁদো গলায় বলল, তুই আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছিস। কেন এতক্ষণ দরজা খুলছিলিস না? মা, আমি শাড়ি পরছিলাম। কি করে দরজা খুলি বলো তো? আর আমি ইয়ারফোন দিয়ে গান শুনছিলাম, তাই শুনতে পাইনি। সালমা বেগম হাসি মুখে বলল, আচ্ছা ঠিক আছে, তোর বাবা তোকে ডাকছে। কথাটা বলেই চলে গেলেন। সাথে প্রিয়তাও। নাদিয়া পা বাড়াতে নিবিড় পিছন থেকে বলল, নিজেকে লুকাতে চাইছিস তাই না আপু? কথাটা শুনে নাদিয়া থমকে দাঁড়িয়ে পড়ল। কিন্তু তুই এটা জানিস না, সবাই তোকে না পড়তে পারলেও তোর ভাই ঠিকই তোকে পড়ে নিবে। কেন কাঁদছিলে দরজাটা আটকিয়ে? রিশাদের জন্য? কথাটা শুনে নাদিয়া পিছনে ফিরে তাচ্ছিল্য হাসি দিয়ে, ভাই আমি তো সবসময় ভুল করে এসেছি, সে ছোটবেলা থেকে। আর তুই বট বৃক্ষের মতো ছায়া হয়ে আমার মাথার উপর ছিলি। আজও আমি ভুল করেছি, সে তুই আবার আমায় আশ্রয়ের স্থান হলি। আর সেই বোন কি কান্না করতে পারে? আমি নিবিড়ের বোন, যার কষ্ট থাকতেই পারে না। কথাটা বলে নাবিয়া নিবিড়কে জড়িয়ে, আমার যদি কিছু হয়েও যায় তুই অদরাকে দেখিস। নিবিড় টলমলে চোখে বলল, আমি তোর কখনো কিচ্ছু হতে দিব না, কিচ্ছু না। নিচে সবাই এসে গেছে। নিবিড় নাদিয়াকে নিজের বাহুডোরে জড়িয়ে নিচে নেমে এসে, আপু জুহিকে নিয়ে আয়। মোশাররফ হোসেন এসে, নিবিড়, ছেলেপক্ষ তো এখনো এলো না, জুহিকে এনে কি হবে? বাবা, ছেলেপক্ষ অনেক আগেই এসেছে, শুধু তোমাদের দেখার বল। মানে? নিবিড় তাকিয়ে জুহিকে দেখতে পেয়ে এগিয়ে গিয়ে নিজের বাহুডোরে এনে মন খারাপ। জুহি কথাটা শুনে অবাক হয়ে নিবিড়ের দিকে তাকালো করুণ চোখে। কিছুক্ষণ থাকিয়ে ডানে বামে মাথা নিয়ে না বুঝালো। নিবিড় মুচকে হাসলো সবার সামনে জুহিকে এনে দাঁড় করিয়ে, আপনারা এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আজ আমার ছোট বোনের এঙ্গেজমেন্ট, এটা সবাই জানেন, কিন্তু ছেলেটা কে এটা আমার বাবা মাও জানে না। তবে আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ যে তারা চোখ বুঝে আমায় বিশ্বাস করে। আমার বোন যে কিনা নিজের ভালোবাসাকে ভাইয়ের জন্য জলাঞ্জলি দিয়ে ফেলতে পারে, ভুলে যেতে পারে নিজের মনের ভালোবাসার কথা। কথাগুলো বলতে জুহি অবাক হয়ে নিবিড়ের দিকে তাকিয়ে আছে। সবে অবাক হয়ে আছে, কিন্তু কেউ কিছু বলছে না। নিবিড় আবার বলতে লাগলো, মাহিদ এদিকে আসো। তুমি আমার কথা ভেবে নিজের ভালোবাসাকে কষ্ট দিচ্ছ, এটার শাস্তি তো তোমায় পেতেই হবে। মাহিদ শান্ত গলায় বলল, স্যার সেটা আমার বোনকে ফিরিয়ে দেওয়ার সাহস তোমায় কে দিয়েছে? মাহিদ নিচের দিকে তাকিয়ে আছে। নিবিড় জুহিকে টেনে মাহিদের সামনে দাঁড় করিয়ে, আমার বোনের জন্য সবসময় আমি বেস্টটাই বেছে নিয়েছি, আর আজও আমি ভুল করিনি। প্রিয়তার দিকে তাকিয়ে, আংটিগুলো নিয়ে আসো। হা করে তাকিয়ে কাঁদছো কেন? প্রিয়তা আনন্দের অশ্রুগুলো মুছে দৌড়ে উপরে গিয়ে আংটি নিয়ে আবার নিচে নেমে নিবিড়ের হাতে দিল। মাহিদের হাতে আংটি দিয়ে, নাও পরিয়ে দাও। মাহিদ তখনও নিচের দিকে তাকিয়ে কাঁদছে। নিবিড় ঘাড়ে জোরে থাপ্পড় দিয়ে, আরে তুমি কাঁদলে আমার বোন কি করবে? মাহিদ মাথা উঠিয়ে, স্যার আমি কি আপনাকে জড়িয়ে ধরতে পারি? নিবিড় মুখে কিছু না বলে নিজের চোখের পানি মুছে মাহিদকে টেনে বুকে জড়িয়ে নিল। মোশাররফ হোসেন সালমা বেগম এগিয়ে এসে দাঁড়িয়ে নিবিড়কে দুই পাশ থেকে জড়িয়ে ধরে কাঁদছে। নাদিয়া এসে, অনেক হয়েছে, এবার আংটি বদল হোক। কতক্ষণ সবাই অপেক্ষা করবে? নিবিড় চোখ মুখ মুছে, নাও মাহিদ, আংটি পরিয়ে দাও।
মাহিদ আংটি পরিয়ে দিতেই নিবিড় জুহিকে ইশারা করলো দ্বিতীয় আংটিটা মাহিদকে পরিয়ে দেওয়ার জন্য। জুহিও পরিয়ে দিল। সবাই খাওয়া দাওয়া শেষ করে নিল। নিবিড় ছাদের দোলনায় হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে হালকা দুলছে। প্রিয়তা রুমে এসে নিবিড়কে না দেখে বুঝতে পারলো ছাদে আছে। প্রিয়তা আস্তে আস্তে উঠে নিবিড়ের পিছনে দাঁড়াতে নিবিড় দীর্ঘশ্বাস ফেলে। তোমার নিবিড় এতটাও খারাপ নয় বুড়ি, ভালোবাসার মরবে সে বুঝে। প্রিয়তা পাশে এসে বসে, আপনি কি করে বুঝলেন আমি এসেছি? অনুভূতি, তুমি আমার আশেপাশে থাকলে আমি বলতে পারি। প্রিয়তা নিবিড়ের বুকে মাথা দিয়ে, আপনার সাথে একজন নয় 1000 জনম কাটাতে ইচ্ছে করছে। আপনার সাথে থাকলে মানুষ কখনো বিরক্ত হবে না, কারণ আপনাকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে নতুন করে আবিষ্কার করা যাবে। যাকে আবিষ্কার করা যায় তার কাছে থাকলে কখনো মনেই হবে না এই মানুষটাকে আমার এখন ভালো লাগে না। আমি সারা জীবন আপনার এই বুকে মাথা রেখে কাটাতে চাই। নিবিড় প্রিয়তার এলোমেলো কথাগুলো শুনে না হেসে পারল না। আমি তোমার অনুভূতি বুঝি বুড়ি, এখন কি বলতে চাও সেটা বলো। হ্যাঁ ঠিক বলেছেন। আচ্ছা আপনি কি করে জানলেন জুহি মাহিদকে ভালোবাসে? আকাশের তারাগুলো মিটমিট করে জ্বলছে। ছাদটা মেঘের আড়ালে বারবার নিজেকে লুকিয়ে নিচ্ছে, লজ্জায় যেন ডেকে রাখতে চাইছে নিজেকে। হালকা বাতাস মন ছুঁয়ে যাওয়ার মতো। নিবিড় বুকে হাত বেঁধে সামনের বিস্তৃতের দিকে তাকিয়ে আছে। এর মাঝে নিবিড় প্রিয়তার কথাটা শুনে তার দিকে তাকিয়ে মুচকি হাসলো। আবার সামনের দিকে তাকিয়ে, মাহিদের একটা পরিচয় আছে, সেটা কেউ জানে না। কথাটা শুনে প্রিয়তা অবাক চোখে প্রশ্নবোধক চাহনিতে তাকালো। নিবিড় শান্ত গলায় বলল, ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেছে। মাহিদকে আমি অনেক বছর আগে থেকেই চিনি, যখন জুহি 10ম শ্রেণীতে পড়তো আর মাহিদ ছুটির সময় দূর থেকে জুহিকে দেখে ফিরে যেত, কখনো ডিস্টার্ব করতো না, যেটা জুহি এখনও জানে না। মাহিদের ফ্যামিলিতে বাবা ছাড়া আর কেউ নেই বলতে পারো। জুহির এসএসসি পরীক্ষা শেষ হওয়ার আগেই একদিন আমি ছুটির পরে জুহিকে নিতে এসে ওকে আটকালাম। সব কিছু জিজ্ঞেস করে বুঝলাম ছেলেটা অনেক দূর এগোতে পারবে। ও যখন বলল ওর বাবা আছে কিন্তু তার সাথে উনি থাকতে নারাজ, পড়াশোনাও হয়তো মাঝপথে বন্ধ করে দিতে হবে। কথাগুলো শুনে আমি অনেক অবাক হলাম। একটা ছেলে কতটা সহজ সরল হলে যাকে সে পছন্দ করে তার বড় ভাইয়ের কাছেই অকপটে সব কিছু স্বীকার করছে। তখন আমি সেই দিন ওকে নিয়ে গিয়ে সব ব্যবস্থা করি। কিছুদিন পর পাঠিয়ে দিলাম দেশের বাইরে পড়ার জন্য। ভেবেছিলাম দেশে এসে হয়তো সে আমাকে ভুলেই যাবে, কারণ কতজনের জন্যই তো কত কি করলাম, কেউ তো মনে রাখিনি। কিন্তু না, মাহির দেশে এসে আগে আমার সাথে দেখা করে। তুমি জানো প্রিয়তা, ওর আমেরিকায় চাকরি হয়েছিল, কিন্তু সে দেশে এসে আমার কোম্পানিতে জয়েন করবে বলে চলে এসেছে। তোমার মনে আছে? মাহিদ কিন্তু হঠাৎই আমার সাথে আমাদের বাসায় গিয়েছিল। প্রিয়তা উচ্ছ্বসিত গলায় বলল, হ্যাঁ মনে আছে, মাহিদ হঠাৎই কোম্পানিতে জয়েন করেছিল। এমনকি আপনি সেদিনে বাসায় গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। ঠিক, কিন্তু জুহির বিষয়ে ওর সাথে আমি কখনোই তুলিনি, কারণ আমি জানতাম একদিন আসবে, আমি যা বলবো জুহি সব মেনে নেবে, এবং মাহিদও। কিন্তু আমি এটা জানতাম না জুহি মাহিদকে ভালোবাসে। কাল যখন জুহি তোমায় জড়িয়ে ধরে কাঁদছিল এবং মাহিদের ব্যাপারে বলছিল, আমি সব দরজায় দাঁড়িয়ে শুনেছি। আমার বিশ্বাস মাহিদ ছাড়া কেউ আমার বোনকে ভালোবাসতে পারবে না। কথাগুলো শুনে হঠাৎই প্রিয়তা মন খারাপ করে কাঁদতে লাগলো ফুফিয়ে। নিবিড় পাশেই প্রিয়, তোমার আবার কি হলো? প্রিয়তা কাঁদো কাঁদো গলায়, কাল আমি আপনাকে কত ভুল বুঝেছি, আর আপনি সব কিছু খুব সহজে মিটিয়ে নিলেন। আপনার সাথে আমি সারা জীবন থাকতে চাই। প্লিজ আপনি আমায় কখনোই ছেড়ে যাবেন না। আমার কেন জানি আপনাকে নিয়ে খুব ভয় হয়। কথাগুলো বলেই নিবিড়ের বাহুডোরে জড়িয়ে ধরল। নিবিড় অন্য হাতটা দিয়ে টেনে এনে প্রিয়তাকে বুকের সাথে জড়িয়ে কপালে চুমু দিয়ে, যে মানুষটার জন্য আমি নিজেকে পাল্টিয়ে ফেলেছি তাকে ছেড়ে আমি কোথাও যাব না। কথা দিলাম, রাত অনেক হয়েছে, এবার চলো ঘুমাবে। আমি এখানে ঘুমাবো আপনার কোলে মাথা রেখে। কথাটা বলে প্রিয়তা নিবিড়ের কোলে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। নিবিড় দীর্ঘশ্বাস নিয়ে স্বস্তির নিঃশ্বাস পেলে প্রিয়তার কপালে হাত বুলিয়ে দিতে দিতে তাকিয়ে থাকে অপলক দুটি চোখে। তোর ওই মায়াভরা মুখটায় মিশে গেছি যেন আমি তোর হয়ে আজ পুরোটা। হাতটা বাড়িয়ে তোকে ছুতে চাই, কোনো নিয়ম না মেনে ভালোবেসে যাই। হাতটা বাড়িয়ে তোকে ছুতে চাই, কোনো নিয়ম না মেনে ভালোবেসে যাই। গানের এই কয়েকটা লাইনকে বন্ধ করতে প্রিয়তা চোখ খুলে, থামলেন কেন? নিবিড় চমকে উঠে, ঘুমাওনি? না, আপনি এত সুন্দর করে গান গাইতে পারেন, আমার তো জানা ছিল না। নিবিড় মুচকি হেসে, উঠো, এখন নিচে যাবে, প্রচুর ঠান্ডা পড়তেছে, তোমার ঠান্ডা লেগে যাবে। অন্য একদিন তোমায় মন ভরে গান শোনাবো।
প্রিয়তা উঠে বসে গোমরা মুখে বলল, থাকি না আজ রাতটা ছাদে। নিবিড় কিছু না বলেই উঠে দাঁড়িয়ে প্রিয়তাকে কুলে নিয়ে, শুধু নিজে একা একা ভালোবাসা নিবে, আমাকে দিবে কে শুনি? কথাটা শুনে প্রিয়তা লজ্জায় 2 হাত দিয়ে নিজের মুখটা ডেকে নিল। নিবিড় মুচকি এসে পা বাড়ালো নিচে যাওয়ার জন্য। ফোন বাজতে মাহিদ ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করে, হ্যালো, কে বলছেন? তোমার বউ। কথাটা শুনে মাহিদ হন্তদন্ত হয়ে উঠে বসে, ম্যাডাম আপনি? জুহি অবাক হয়ে, ম্যাডাম? আমি তোমার ম্যাডাম? মাহিদ শুকনো গলায় ঢোক গিলে বলল, আসলে আপনি এত রাতে আমায় ফোন দিয়েছেন কেন? জুহি রাগী গলায় বলল, তোমার ঘাড় মটকাবো, আর একবার যদি ম্যাডাম বলেছো তো খবর আছে। মাহিদ হালকা কাশি দিয়ে, আচ্ছা জি বলুন, কেন ফোন দিয়েছেন? আগে তুমি করে বলো। এত তাড়াতাড়ি? এবার বলো। তুমি? হ্যাঁ তুমি। এবার ঠিক আছে। বাসায় এখন কে কে আছে? কেউ নেই। তাহলে রান্না কে করে? আমি হোটেলে খাই, বেশিরভাগ তো স্যারের সাথেই খাওয়া হয় বাহিরে। ওকে, নো প্রবলেম, আমি সামলে নিব। কি সামলাবে? তোমাকে। হ্যাঁ, বিয়ের আগে বাসায় কাজের বুয়া রাখবে। আমিও রান্না করতে পারি না। আমি রান্না করলে সমস্যা হবে? তুমি পারো? মাহির শান্ত গলায় মুচকি হেসে, শিখেছিলাম কোনো এক রাজকন্যার জন্য, কারণ আমি জানতাম রাজকন্যা তার ভাইয়ের হৃৎপিণ্ড, তাকে যে কাজ মানায় না। কথাগুলো বলতে বলতে মাহিদ হেলান দিয়ে স্থির হয়ে শুয়ে পড়ল, ফোন কানে নিয়ে। তুমি যদি আগে থেকেই জানতে তাহলে আমারটাকে সাড়া দাওনি কেন? আমি যে চাইনি তার ভাই কষ্ট পাক, যে আমার জন্য এত কিছু করলো, তাকে আমি কিভাবে কষ্ট দিবে? যে দায়িত্ব আমার ভাবার করার কথা, সে দায়িত্ব সে নিজের কাঁধে নিয়ে নেয়। সে মানুষটাকে আমি কষ্ট কখনো দিতে পারবো না। জুই চমকালো মাহিদের কথা শুনে, অবাক হয়ে বলল, তুমি কি বলছো বলো তো? বিয়ের পরে ওসব নিয়ে গল্প করব। এখন বলো, কান্না করছিলে কেন পার্টিতে? কিছু চোখের পানি কষ্টে নয়, আনন্দে আসে। তুমি আমাদের বাড়িতে আসার পর কখনো যে তোমাকে মনে জায়গা দিয়েছি বুঝতেই পারিনি। সারা রাত চলতে লাগলো দুজনের ভালোবাসার কথা। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রিয়তা সবার জন্য নাস্তা বানিয়ে টেবিলে রেখে, মা বাবাকে নিয়ে আসো। নাদিয়া নিচে নেমে এসে, প্রিয়তা এত সকাল সকাল নাস্তা বানিয়ে ফেললে? বাই উঠেছে? উঠেছে আপু, উনি নাকি আজ সকাল সকাল অফিসে যাবে। মোশাররফ হোসেন এসে চেয়ার টেনে বসতেই দেখে মাহিদ সদর দরজা দিয়ে ঢুকছে। আরে জামাই যে! কথাটা শুনে মাহিদের চোখে মুখে লজ্জার ছাড় ডেকেছেন, তাই আসতে হলো। মাহিদ কথাটা বলে চোখ দুটো জুহিকে খুঁজছে। প্রিয়তা এগিয়ে মাহিদের পাশে দাঁড়িয়ে ফিস ফিস করে বলল, ও ঘুমাচ্ছে, ওইদিকে তাকিয়ে লাভ নেই। মাহিদ কথাটা শুনে মুচকি হাসলো। সারা রাত ফোনে কথা বললে তো ঘুমাবেই। আমি কি আর ইচ্ছে করে উঠে এসেছি? শুধু স্যার বলাতে আসতে হলো। মাহিদ নিচের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে। এমন সময় নিবিড় এসে, কি অবস্থা মাহিদ? ফাইন, গুড, নাস্তা করতে বসো। তোমার ভাবি আজ নাস্তা বানিয়েছে। স্যার আমি খেয়ে আসছি, আপনারা খেয়ে নিন, আমি ওয়েট করছি আপনার জন্য। নিবিড় মাহিদকে শান্ত গলায় বলল, মাহিদ মিথ্যা তুমি আমার সাথে বলছো, নাস্তা করে নাও। সরি স্যার, ইটস ওকে। এখানে তোমার কিসের লজ্জা? এটা তোমারও বাড়ি, আর আমি চাই বিয়ের পর তুমি এই বাড়িতেই থাকবে আমাদের সাথে। প্রিয়তা এগিয়ে এসে, বিয়ে যে করছেন, বিয়েটা কবে? ভেবেছিলাম জুইয়ের পড়ালেখা শেষ করার পর। এখন ভাবছি মাহিদ যেহেতু একাই থাকে, বিয়েটা হয়ে যাক, তাহলে ও এই বাড়িতেই থাকতে পারবে। মোশাররফ হোসেন মুচকি হেসে, নিবে তুই ঠিক বলেছিস, ও শুধু শুধু বাহিরে বাসা নিয়ে থাকবে কেন? আমাদের সাথেই থাকুক। নাদিয়া সহ সবাই একমত জানালো। মাহিদ মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে, যাক, অপেক্ষার প্রহরটা তাহলে কমলো। কিন্তু বিয়ের পর এই বাড়িতে থাকতে হবে সেটা মাহিদের ভালো না লাগলেও নিবিড়ের সামনে মুখ ফুটে বলতে পারল না। মুখে মুচকি হাসি ফুটিয়ে সবার সাথে তাল মিলিয়ে নিল। তোমার কেন আমাকে এখানে আটকে রেখেছ? এইভাবে আর কতদিন? আমরা কি করে জানবো? ওইটা নিবিড় স্যার জানেন। রিশাদ ক্রোধ গলায় বলল, ওই নিবিড় আর নিবিড়, দুনিয়াতে কি ওই একটাই নাম? যেখানে যাই শুধু এই নামটাই আমাকে শুনতে হয়। প্লিজ তোমরা আমাকে ছেড়ে দাও, দরকার প্রয়োজনে আমি তোমাদের টাকা দেবো। নিবিড় এসে দরজায় দাঁড়িয়ে, কোথায় থেকে দিবি? আছে কোনো কিছু? রিশাদ চমকে গিয়ে পিছনে ফিরে নিবিড়কে দেখে
চেয়ার থেকে ওঠার চেষ্টা করছে। নিবিড় তাচ্ছিলের হাসি ফুটিয়ে, বাতগুলো খুলে দাও, দেখে শালার কতটা শক্তি। কথাটা বলে নিবিড় মোটা রড নিয়ে এসে রিশাদের পায়ের মাঝে এলোপাতাড়ি ফিটাতে লাগলো। রিশাদের চিৎকার যেন চারদিকে ভারী হয়ে গেল। পাহির দম বন্ধ করে অন্যদিকে তাকিয়ে আছে। পাশে থাকা লোকগুলো যেন হতভম্ব হয়ে আছে নিবিড়ের রাগ দেখে। রিশাদের শুধু একটাই চিৎকার এখন কানে ভেসে আছে, প্লিজ আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। চিৎকারটা ধীরে ধীরে কমতে লাগলো। নিবিড় ক্রোধে গর্জন করে রোডটা হাত থেকে ছুঁড়ে ফেলে রিশাদের সামনে বসে বললাম না, নিবিড় ভালোর ভালো, খারাপের খারাপ, তুই আমার লাইফটাকে বরবাদ করতে চেয়েছিলি। আর নিজের দিকে তাকিয়ে দেখ তোর জায়গাটা এখন কোথায়, কথায় আছে না, দুষ্টু গরুর অপেক্ষায় শূন্য গোয়াল ভালো। তোকে এখানে মেরে ফেললেও কেউ টের পাবে না, কিন্তু তোর মতো ময়লা মেরে হাত নোংরা করা নিবিড় ইসলামের শোভা পায় না। নিবিড় লোকটার দিকে তাকিয়ে, কাল থেকে কারেন্টের শকটা আর একটু বাড়িয়ে দাও, 5 দিন এভাবে চলবে, তারপর পুলিশ খবর দিয়ে আসবে। মাহিদ নিচের দিকে তাকিয়ে, স্যার পুলিশের কাছে আগিয়ে দিয়ে দিলেন না কেন? নিবিড় উঠে বাহিরে এসে গাড়ির দরজা খুলে বসে, পুলিশে দিলে ওর শাস্তিটা তো নিজের চোখে দেখতে পারতাম না। কথাটা শুনেই মাহিদ চুপ হয়ে গেল। নিবিড় আর কথা না বাড়িয়ে সোজা অফিসে চলে গেল। কয়েক মাস পর কাল জুহির বিয়ে। বাড়িতে সবাই হইচই করছে জুহির গায়ে হলুদ নিয়ে। সকাল থেকে নানা আয়োজনে সবাই ব্যস্ত। নিবিড়ও গায়ে হলুদের পাঞ্জাবি পরে বেরিয়ে এসে সেই দিয়ে নামতে নামতে চোখ জোড়া প্রিয়তাকে খুঁজছে। কেমন লাগছে দেখতে প্রিয়তাকে একবার জিজ্ঞেস করতে হবে না? পাঞ্জাবিটা বিয়ের শপিং করার সময় প্রিয়তা তার জন্যই নিয়ে এসেছে। নেমে আসতে নিবিড়ের বড় ফুফু মেয়ের সাথে ধাক্কা লেগে, সরি, কিরে তুই কখন এলি? এই তো ভাইয়া বিকেলে। ভাবিকে খুঁজছ? দেখছিস? মাহিদের দিকে দেখিয়ে, ওই যে। নিবিড় সেদিকে তাকিয়ে রইল। আজ এই বাড়িতে মাহিদেরও গায়ে হলুদ। প্রিয়তা তাকে রুম থেকে বের করিয়ে হলুদের হাতে জড়িয়ে দিল ছাদে নিয়ে যাওয়ার জন্য। নিজের চুল ঠিক করতে করতে এসে নিবিড়ের গায়ের সাথে ধাক্কা লেগে উপরের দিকে তাকিয়ে, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? সবাই ছাদে চলে গেছেন, জুহিকে তো আগেই নিয়ে যাওয়া হয়েছে। নিবিড় প্রিয়তার ঘাড়ের 2 পাশে হাত দিয়ে জড়িয়ে, তুমি নিচে কি করছো? এখনো দেখছি ঠিক করে রেডি হওনি। প্রিয়তা অবাক হয়ে, আপনার চোখ কানা নাকি? নিবিড় মুখে কিছু না বলে সামনের সেন্টার টেবিল থেকে ফুলের মালার ট্রে থেকে এনে একটা মালা খোপায় পরিয়ে, এবার ঠিক আছে। প্রিয়তা মুচকি হাসতে নিবিড় কোলে তুলে সিঁড়ি দিয়ে উঠে ছাদের নিয়ে গেল। সবাই সেই দৃশ্য দেখে অবাক হয়ে তাকিয়েছে। নাদিয়া নিবিড়ের পাশে এসে দাঁড়িয়ে, ভাই বিয়েটা কার? জুহির। কিন্তু সুযোগ দেখছি তোরা নিচ্ছিস। কথাটা শুনে সবাই অট্টহাসিতে গড়িয়ে পড়ছে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ল। সবাই নিচে গেলেও নিবিড় এখনো নামেনি। কাঁধে হালকা স্পর্শ পেয়ে, তুমি যাওনি? প্রিয়তা শান্ত গলায় বলল, কি করে যাব আপনাকে এভাবে একা রেখে? কথাটা শুনে হঠাৎ নিবিড় পিছন ফিরে প্রিয়তাকে জড়িয়ে ধরল। প্রিয়তা একটু অবাক হলো না। নিবিড় যে মনে মনে কান্নার সাগরে এতক্ষণ ভেসে যাচ্ছিল, কেউ না জানলেও প্রিয়তা ঠিক বুঝতে পেরেছে। কিছুক্ষণ পর নিবিড় প্রিয়তাকে ছেড়ে, যাও নিচে যাও, সকালে কনভেনশন সেন্টারে যেতে হবে। তুমি এই বাড়ির বউ, অনেক দায়িত্ব তো সবার উপর তোমার। আপনি কেন নিজেকে লুকাচ্ছেন? বাড়ি গলায় মুছিয়ে এসে, কোথায় লুকালাম, আমি একদম ঠিক আছি। প্রিয়তা নিজে নিবিড়কে জড়িয়ে, জুহি এই বাড়িতেই থাকছে, তাহলে আর মন খারাপ করছেন কেন? নিবিড় মুচকি হেসে, ঠিকই তো, কেন যে মন খারাপ করছি নিজেই বুঝতেছি না। প্রিয়তা মুচকি হেসে নিবিড়কে স্বাভাবিক করার জন্য, তারা গুনবেন? নিবিড় প্রিয়তার দিকে তাকিয়ে, তোমার সাথে? তবে এক শর্তে। কিসের? নিবিড় কিছু না বলে প্রিয়তাকে নিজের কাছে এনে নিজের বুকের সাথে প্রিয়তার ফিট লাগিয়ে জড়িয়ে নিয়ে প্রিয়তার কান্নার কাছে নিজের মুখ গুজে, তুমি তারা গুনো, আমি আমার ভালোবাসায় তোমায় ঘিরে রেখেছি। তুমি বলেছিলে না আমাকে হারানো তোমার অনেক ভয়, আজ বলছি ভয় নেই, সারা জীবন তোমায় নিয়ে এভাবেই তারা গুনব। সমাপ্ত। তো ভিউয়ার্স, গল্পটা অনেক লম্বা ছিল, অবশেষে আজকে গল্পটা শেষ হয়েছে। তো গল্পটাকে কেমন লেগেছে আপনাদের কাছে প্রত্যেকটা পর্ব আশা করি কমেন্ট করে জানাবেন। গল্পটাকে নিয়ে একটা গঠনমূলক কমেন্টস করলে খুবই খুশি হব। গল্পটা ভালো লাগলে লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের সাথেই থাকবেন। যারা অলরেডি আমার চ্যানেলের সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।